ওরে বাবা রে এই উল্টো দিক কর এই তাহলে আমি আসছি এই ফেলে যাস না আমাকে হ্যাঁ টাইট কর ক্লোজ ইনকে পাগলিকে এখন পাঠাতে যাবে না ওরা আন্দাজ করেছে পাগলিকে আমরা সরিয়েছি হ্যাঁ রোল অ্যাকশন পাগলিকে এখন পাঠানো যাবে না। ওরা আন্দাজ করেছে যে পাগলিকে সরানোর জন্য আমরাই দায়ী। তাই ওরা পাগলিকে তাহলে আমরা বলতে হবে ওরা আন্দাজ করেছে পাগলিকে আমরাই সরিয়েছি। হ্যাঁ রোল এই থার্মোকল ঢুকছে রোল অ্যাকশন পাগলিকে এখন পাঠানো যাবে না। শুটিং তো জোর কদমে চলছে। অরিন্দম বসু যখন ফ্লোরে থাকেন শুটিং তো চলতেই থাকে, মানে কোনো পজ নেই, জোর কদমে শুটিং। আমরা হোলিতে মানে দর্শকরা সবাই মানে কি দেখতে চলেছে, কি টুইস্ট মানে দেখাতে চলেছ? এই গল্পের মেইন যিনি প্রোটাগনিস্ট মানে তিনি চান রক্ত দিয়ে হোলি খেলতে, আর দুর্গা চায় সেই হোলির দিনে তাদের পরিকল্পনা করে অ্যারেস্ট করাতে। তো কিভাবে কি হবে সেটা তো গল্পেই হবে, মানে আমরা এখনও সেটা শ্যুট করিনি। এই চমকটাই দেখতে পাবেন, কারণ এতদিন দুর্গা অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে, এবার দুর্গা সমাজ বিরোধীদের বিরুদ্ধে দাঁড়াবে। এইটাই একটা টুইস্ট সবচেয়ে বড়। তোমার এখানে যে ক্যারেক্টারটা আছে আর তুমি ইন রিয়েল লাইফে যেরকম, তার সাথে কী কী মিল আর অমিল তুমি দেখতে পাও? অমিল বলতে অনেকটাই অমিল, কারণ দুর্গা যে পরিমাণে সাহসী, কঙ্কনা বোধহয় অতটাও সাহসী নয়। দুর্গা কাউকে ভয় পায় না, মানে নিজের জীবন বাজি রেখে, কিন্তু কঙ্কনার একটা ভয় আছে, কঙ্কনার ফ্যামিলি আছে। আর বাকি সবটাই মানে অনেকটাই মিল দুর্গার সাথে কঙ্কনার, মানে আর এখন তো কোনো মিল নেই, কারণ এখন তো কোনো অমিলই নেই, কারণ আমি দুর্গাই হয়ে উঠেছি দিন দিন। আমি এখন কথাও বলছি যে আমি ওই জোশেই আছি দুর্গা সোরেনের। এই যে অ্যাকসেন্টটা তোমাকে মানে চেঞ্জ, এটা কি কোথাও কি চ্যালেঞ্জিং হয়? মানে প্রচণ্ড চ্যালেঞ্জিং হয়, বিশ্বাস করো। মানে হয়তো অনেকে বুঝতে পারেন না বা বোঝা যায় না এই ক্যামেরার বাইরের ব্যাপারটা। আমাদের যখন সিনে স্ক্রিপ্ট আসে, হয়তো আমরা একবার পরে ফ্লোরে যাই, সেই সময় আমাদেরকে ধরো কানে বলা হচ্ছে একটা ডায়ালেক্টে আর আমি বলছি আর একটা ডায়ালেক্টে, বাকিরা সবাই নর্মাল কথা বলছে। সেটা ঠিক করা, ইংরেজিটা ইংরেজিতে বলা, বাংলাটা বাংলায় বলা। ইভেন যখন আমি অন্যান্য চরিত্র সেজে সেজে যখন আমি যাই সার্চ করতে বা কিছু দেখতে, অন্য একটা মানে আমি কিছুদিন আগে একটা করলাম যে নাইজেরিয়ান একটা সেজেছিলাম, তো সেখানে আমি একটা অন্যরকম ডায়ালেক্ট এনেছিলাম। খুবই কঠিন হয়, সারাক্ষণ আমাকে ওই সিনের মধ্যে ডায়ালেক্টের মধ্যে থাকতে হয়। এখন যেটা আমি কিছুক্ষণ আগেই তোমাকে আমি শুনছিলাম, এই যে অভিনয় জগতে আসা ইন্সপিরেশনটা কোথা থেকে? ইন্সপিরেশন বাবা, সবটা বাবা। বাবাকে আমি তোমার ছোটোবেলার কিছু যদি মেমোরি শেয়ার করো তোমার বাবার সঙ্গে। মেমোরি বলতে দেখো, খুব ছোটো যখন ছিলাম বাবাকে দেখতাম বিভিন্ন ক্যারেক্টার সেজে বাবা অভিনয় করতেন। বাবা আমাকে মঞ্চে নিয়ে যেতেন। যখন বাবা অভিনয় করতেন স্টেজে, বাবাকে যদি কেউ বাবা বলতো তো আমার খুব খারাপ লাগতো, বিকজ বাবা আমাকে উইংসে বসিয়ে রাখতো। আমি খুবই ছোটো ছিলাম, মানে আমি বলছি 4-5 বছরের কথা। তো বাবাকে যদি কেউ স্টেজে বাবা বলতো আমার খুব রাগ হতো যে কেন বাবা বলছে। কিন্তু ওই সময় থেকে আমার বোধ চলে এসেছিলো যে না, এটা একটা নাটক বা থিয়েটার চলছে। এখন যখন বাবা মা দুজনেই তোমাকে মানে বড় পর্দায় দেখে, তখন তাদের ফিলিংসটাকে? বাবা নেই, প্রথমত বলি, বাবা 12 বছর হয়েছে চলে গেছেন। বাবা আমাকে হয়তো মানে কিছুই দেখে যেতে পারেননি আমার, আমি যে কি শুরু করেছি বা কি করছি। হয়তো বাবার আশীর্বাদ আছে, বাবা আছেন আমার সাথে। আর মা ভীষণ খুশি, মা চিন্তিত যে এরপর কী হবে, কারণ মা আমাকে একটাই কথা বলেন যে তুমি এখনও কেউ হয়ে যাওনি। কলকাতা শহরে বা পশ্চিমবঙ্গে 4টে পোস্টার পড়েছে মানে তুমি কেউ নও। মা প্রচণ্ড সাহস দেয় যে আমি আজকে সাহসী চরিত্রটায় অভিনয় করতে পারছি, সেটার জন্য সবটা হচ্ছে মাই এই সাহসগুলো দেন যে না, এটা করা যাবে না বা ওটা করা যাবে না, এর থেকেও তোমাকে আরও বেশি কিছু করতে হবে। মা এখন ইন্সপিরেশন। ছোটোবেলায় কীভাবে হোলিটা খেলা হতো? ছোটোবেলায় ওই প্রথমে ঠাকুরের কাছে যেরকম আবির আমরা প্রত্যেকেই করে থাকি, আবির ঠাকুরের পায়ে ছুঁয়ে, তারপর বড়দের পায়ে ছুঁয়ে, তারপর আমাদের একদম জবজবে করে সর্ষের তেল মাখিয়ে দেওয়া হতো গায়ে, মাথায় ক্যাপ পরিয়ে দিয়ে ওই পিচকারি দিয়ে বালতি গরম জলে, তখন শীতকালে হোলি হতো আমাদের, মানে মনে আছে আমার ছোটোবেলায়।
তো ওই গরম জল করে রং গুলে তারপরে একটা বেলুন পাওয়া যায় না, লোকেরা গেলে রাস্তায় এরকম বেলুন ছুটতাম, এরকমভাবে মজা করে গেছে। আর আমি যেহেতু রবীন্দ্রভারতীতে পড়েছি, তাই রবীন্দ্রভারতীর বসন্ত উৎসব কালচারটা একদম আলাদা, সেটাতেও পার্টিসিপেট করতাম আমরা। তো সবটা মিলিয়ে ভীষণ হ্যাপেনিং হোলি কাটতো আমার। দর্শকদের উদ্দেশ্যে শেষে কি বলতে চাও? দর্শকের উদ্দেশ্যে একটাই কথা বলবো, তারা যেভাবে ভালোবাসা দিয়ে আদালত একটি মেয়ে দেখছেন এবং সাংসারিক কুটকাচালির বাইরে বেরিয়ে আমাদের আদালত একটি মেয়ে যেখানে মানুষের কথা বলে, অসহায় মানুষের কথা বলে, সেই সিরিয়াল দেখছেন এবং এতটা ভালোবাসা দিচ্ছেন যে আমাদের টিআরপি নামছে না, মানে হয় পজ না হলে ওপরে উঠছে। তো আমরা ভীষণ খুশি টিআরপি নিয়ে, অডিয়েন্সের ভালোবাসা নিয়ে। অডিয়েন্সকে বলবো দোল খুব সাবধানে খেলুন, ভালো করে খেলুন, আর শুভ বসন্ত উৎসব। আদালত একটি মেয়ের এটা একটা বিশেষ পর্ব বা বিশেষ গল্প বলতে পারেন, যেই গল্পের মাধ্যমে আমরা দুর্গা তো সবসময় প্রবলেম সলভ করে, বিভিন্ন রকম সমস্যা থেকে সে সাধারণ মানুষকে মুক্তি দেয়। কারণ আমাদের বক্তব্যই ছিল, দুর্গার বক্তব্য যে চোখের জলের হিসেব হবে বা সাধারণ মানুষকে ন্যায় বিচার এনে দেওয়া ওর কাজ। তো সেই ন্যায় বিচারটা এবার একটু হোলির আবহে হচ্ছে, সাধারণ মানুষের কণ্ঠ হয়ে উঠছে দুর্গা, এবং তার মাধ্যমে সে প্রবলেম সলভ করছে, সেটাই গল্পটা আমরা দেখতে পাবো। গল্পটার সাথে সাথে দুর্গাকে আমরা বিভিন্ন মাঝে মাঝে ভার্সেটাইল ক্যারেক্টারে আমরা দেখতে পাই। তো ডিরেক্টরে তার পয়েন্ট অফ ভিউ থাকে যে দুর্গাকে কীভাবে ওই রকমভাবে প্রেজেন্ট করার জন্য আপনার কতটা ক্রিয়েটিভিটি থাকে? দেখুন, আদালত একটি মেয়ে একটা গল্প, যে গল্পটা প্রথম আমার মাথায় যখন আসে তখন আমি ভেবেছিলাম যে সাধারণ যে মেগা সিরিয়ালগুলো হয়, যেগুলো সাধারণভাবে আমরা বিভিন্ন চ্যানেলে দেখি, সেখান থেকে একদম ডিফারেন্ট একটা ফ্লেভার, ডিফারেন্ট একটা জোনারের গল্প আমরা উপহার দেবো সাধারণ মানুষকে। সেদিক থেকে কিছুটা সফল তো আমরা হয়েছি বলা যায়, বা আমরা চাইবো যে আরও বেশি মানুষ এটার সঙ্গে অ্যাটাচড হন, কেননা এটা শুধুমাত্র মনোরঞ্জন করে না, কিছু সামাজিক বার্তাও এই গল্পগুলোর মাধ্যমে আমরা মানুষকে দিয়ে থাকি। তো এই যে বিভিন্ন রূপে দেখা, মানে আমি অ্যাকচুয়ালি যেটা বলতে চাইছিলাম যে যেহেতু সাধারণ মেগা সিরিয়াল যেভাবে হয় তার বাইরে গিয়ে সিরিয়ালটাকে আমরা প্রেজেন্ট করেছিলাম, তো আমরাও চেয়েছিলাম যে আমাদের যে প্রধান চরিত্র বা কেন্দ্রীয় চরিত্র হবে সে যেন মোনোটোনাস না হয়ে যায়, সে যেন এক ভাবে দেখতে দেখতে লোকের যেন কোনো ক্লান্তি না আসে, তাকেও বিভিন্ন রূপে, কেন আমরা তো জানি দুর্গার সহস্র সহস্র রূপ হয়। তো সেরকম আমাদের দুর্গা সোরেন, এক সাঁওতালি আদিবাসী মহিলা, মানে কল্পনায় আমরা যাকে বলেছি ভারতবর্ষের প্রথম সাঁওতালি অ্যাডভোকেট, তো তাকেও আমরা বিভিন্ন রূপে আমাদের গল্পের মধ্যে নিয়ে আসি। দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চান হোলি স্পেশাল এপিসোডের জন্য? দোলি স্পেশাল এপিসোড অ্যাকচুয়ালি এখানে দুর্গার একটা আলাদাই রূপ দেখব, শুধুমাত্র ন্যায় বিচার এনে দেওয়ার বাইরে একজন সমাজ সংস্কারকের ভূমিকাও কিন্তু দুর্গা নিয়েছে। তো সে সাধারণ মানুষের হয়ে কথা বলেছে, সে নিজেকে পরিচয় দেয় আমি একজন সাধারণ মেয়ে। তো একটা সাধারণ মেয়ে অসাধারণ হয়ে ওঠার গল্প, এই গল্প কিন্তু আপনারও হতে পারে, যে কোনো বাড়ির মেয়ের, আমাদের বাড়ির মেয়েদের হতে পারে। তো সেইটা যদি দুর্গা কাউকে ইন্সপায়ার করে থাকে এতটুকু, সেটাই জানবো আমাদের অনেক বেশি কিছু।